সম্বলপুর নামক এক গ্রামে রমেশ ৫ টাকা দামের সিঙ্গারা ও পাউরুটির চপ বিক্রি করত। গ্রামের সব লোকেরা রমেশের দোকানের সিঙ্গারা আর পাউরুটির চপ খেতে ভীষণ পছন্দ করত। একদিন চপ সিঙ্গারা বিক্রি করে রমেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং তার বউ রীতা ও মেয়ে গুড়িয়াকে ডাক দেয়। রীতা, ও রীতা, কই গো? আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে আমি রাতে তোমাদের সাথে বসে খাবার খাবো। রোজ তো দেরি করে ফিরি, তোমরা তো খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার একদম ভালো লাগে না। রীতা ও গুড়িয়া ঘর থেকে বেরিয়ে আসে। তোমাকে আর একসাথে খেতে হবে না। তোমার মেয়ে সেই সন্ধ্যা থেকে কি সব পিৎজা খাওয়ার বায়না ধরেছে। আমি এখন পিৎজা কোথায় পাবো বলো তো? গুড়িয়া কোনো কথাই শুনতে চাইছে না। বাবা, ও বাবা, আমাকে পিৎজা এনে দাও। আমার সব বন্ধুরা পিৎজা খেয়েছে, আমি একাই শুধু খাইনি। ওরা সব শহরে ঘুরতে গিয়েছিল, তখন পিৎজা খেয়ে এসেছে। আমাকে শুনিয়ে শুনিয়ে স্কুলে পিৎজা খাওয়ার গল্প করছিল। রমেশ তার মেয়েকে খুবই ভালোবাসে, তাই সে তার মেয়ের চোখের জল একেবারেই সহ্য করতে পারে না। মা, আমাদের গ্রামে তো পিৎজা পাওয়া যায় না। শহরের বড় বড় দোকানে ওইসব পাওয়া যায়। তুই আজকে আমাদের সাথে যা হয়েছে তাই খেয়ে নে। দুদিন পর আমি শহরে গেলে তোকে পিৎজা কিনে এনে দেবো, তখন তুই পিৎজা খাস, কেমন? গুড়িয়া তার বাবার কথা শুনে তখনকার মতো শান্ত হয়ে যায়। মেয়ে কান্না থামিয়ে আবার হাসছে দেখে রমেশ আর রীতাও শান্তি পায়। এভাবেই প্রায় 2 দিন কেটে যায়। গুড়িয়া আবার পিৎজা খাওয়ার বায়না শুরু করে দেয়। বাবা, তুমি বলেছিলে 2 দিন পর তুমি শহরে যাবে আর আমাকে পিৎজা কিনে এনে খাওয়াবে। কোথায়? তুমি তো শহরে যাচ্ছ না। তার মানে তুমি আমার মন ভোলানোর জন্য মিথ্যা কথা বলেছিলে? না রে মা, সিঙ্গারার দোকানে অনেক ভিড় ছিল, তাই শহরে যাওয়ার ট্রেনটা আমি মিস করে ফেলেছি। তাই আজকে আর যেতে পারিনি, কিন্তু আমি অবশ্যই শহরে যাব তোকে পিৎজা খাওয়ানোর জন্য। এখন যা, ঘুমিয়ে পড়, কাল তোর স্কুল আছে আবার। গুড়িয়া তার বাবার কথা শুনে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রমেশ তার দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য শহরে যায়। সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেলে তার পিৎজা কেনার কথা মনে পড়ে। সামনে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, ওইখানে মনে হয় পিৎজা পাওয়া যায়। গুড়িয়ার জন্য পিৎজা কিনে নিয়ে যাই, না হলে আমার মেয়ে আজকে আমার বাড়িতে ঢুকতে দেবে না। রমেশ পিৎজা কেনার জন্য একটা বার্গারের দোকানে ঢুকে যায়। সেখানকার রিসেপশনে বসে থাকা ম্যাডামকে দেখে রমেশ বলে, এই যে, আপনাদের দোকানে পিৎজা খাবারটা পাওয়া যায়? আমি আমার মেয়ের জন্য পিৎজা নেব। এত বড় শহরে অনেক দোকানেই পিৎজা পাওয়া যায়, কিন্তু এটা তো বার্গারের দোকান, এখানে আপনি পিৎজা পাবেন না। আমাদের দোকানের ঠিক 2টো দোকান পরে একটা পিৎজা পার্লার আছে, আপনি ওখানে চলে যান, পিৎজা পেয়ে যাবেন। রমেশ তার কথা মতো পিৎজা পার্লারে চলে যায়, কিন্তু সেখানে বিভিন্ন রকমের পিৎজা দেখে এবং পিৎজার প্রচুর দাম দেখে রমেশের মাথা ঘুরে যায়। সে কোন ধরনের পিৎজা তার মেয়ের জন্য কিনবে সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না। বাবা, এই পিৎজাগুলোর তো অনেক দাম। একটা রুটির ওপর কিছু লাল, নীল, সবুজ, হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছো, আর কটা চিকেন আর পনিরের টুকরো ছড়িয়ে দিয়েছে, আর এর জন্য এত দাম? সত্যি শহরের লোকেদের বোকা বানানো খুব সহজ। পিৎজার নামে পাউরুটি বিক্রি করে দিচ্ছে, আর আমি চাইলে নিজের হাতেই পিৎজা বানিয়ে নিতে পারবো। রমেশ তার মেয়ের জন্য পিৎজা না কিনেই বাড়ি ফিরে আসে। এদিকে গুড়িয়া পিৎজা খাবে বলে কিছু না খেয়েই বসেছিল। রমেশ বাড়ি ফিরে এলে সে তার বাবার হাতে কোনো পিৎজার প্যাকেট দেখতে পায় না। গুড়িয়া তার বাবার উপর ভীষণ রেগে যায়। তুমি ভীষণ মিথ্যাবাদী বাবা, আজকে শহরে গেলে তবুও তুমি আমার জন্য পিৎজা আনলে না। যাতে আমি পিৎজা খেতে না পারি, তাই তুমি ইচ্ছা করেই এমন করলে। আমার কথাটা একবার শোন মা, তুই আমায় ভুল বুঝিস না। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। যতক্ষণ না তুমি আমাকে পিৎজা কিনে এনে খাওয়াচ্ছ, ততক্ষণ তুমি আমার সঙ্গে কথা বলবে না, আর আমিও তোমার সাথে কোনো কথা বলবো না। গুড়িয়া, এই গুড়িয়া। গুড়িয়া কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। সে তার বাবার ডাকে কোনো রকমের সাড়া দেয় না। রমেশ তার মেয়েকে কাঁদতে দেখে ভীষণ কষ্ট পায়। পরের দিন সকালে রমেশ বাজারে গিয়ে নানান রকম সবজি, চিকেন, পনির আর পিৎজা সস কিনে নিয়ে আসে। সে তার মেয়ের জন্য পিৎজা বানানো শুরু করে দেয়। সেই সময় রীতা তার কাছে আসে। এই, তুমি সেই কখন থেকে কি সব সবজি দিয়ে, সস দিয়ে কি করছো বলো তো? মেয়েটাকে একটা পিৎজা কিনে এনে দিলেই ঝামেলা মিটে যেত, তাই না করে এখন সিঙ্গারা আর চপের দোকান বন্ধ করে তুমি এসব করছো?
আমি আমার মেয়েকে নিজের হাতে পিৎজা বানিয়ে খাওয়াবো। আমার হাতের হোমমেড পিৎজা খেয়ে ওর অভিমান ভেঙে যাবে। গুড়িয়া স্কুল থেকে বাড়ি ফিরে আসলে রমেশ তাকে পিৎজা এনে দেয়। গুড়িয়া পিৎজা খেতে পেয়ে ভীষণ খুশি হয়। বাবা, তুমি পিৎজা কোথা থেকে পেলে? আমাদের গ্রামে তো পিৎজা পাওয়া যায় না, আর তুমি তো শহরেও যাওনি, তাহলে? উফ, আগে গরম গরম পিৎজা খা, তারপর আমি তোর সব প্রশ্নের উত্তর দেব। গুড়িয়া পিৎজা খেয়ে নেয়। তার রমেশের হাতের পিৎজা খেয়ে খুবই ভালো লাগে। আমি আজকে নিজের হাতে তোর জন্য পিৎজা বানিয়েছি। এবার থেকে আমি তোকে নিজে পিৎজা বানিয়ে খাওয়াবো। কাল স্কুল ছুটি হয়ে গেলে তোর বন্ধুদের বাড়িতে আনিস, আমি ওদেরকেও পিৎজা রান্না করে খাওয়াবো। ঠিক আছে বাবা, তুমি সত্যি দারুণ পিৎজা বানিয়েছো। আমি কালকেই আমার সব বন্ধুদেরকে আমাদের বাড়িতে পিৎজা খাওয়ার জন্য ইনভাইট করব। পরের দিন স্কুল ছুটি হয়ে গেলে গুড়িয়া তার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসে। রমেশ তাদেরকে পিৎজা বানিয়ে খাওয়ায়। ওয়াও আঙ্কেল, পিৎজাটা দারুণ খেতে হয়েছে। আমরা অনেকবার শহরের বিভিন্ন দোকানের পিৎজা ট্রাই করেছি, বাট তোমার হাতের পিৎজাটা খুব ভালো খেতে, সো টেস্টি। তুমি এইবার একটা পিৎজার দোকান দিয়ে দাও, খুব ভালো বিক্রি হবে। বাবা, এবার থেকে তুমি আমাকে রোজ টিফিনে পিৎজা বানিয়ে দেবে। আমি আর আমার বন্ধুরা প্রত্যেকদিন চিকেন আর পনির পিৎজা খাবো। রমেশ প্রায় প্রতিদিন গুড়িয়া ও তার বন্ধুদের জন্য পিৎজা বানিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। সবার পিৎজা খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয়। গোলু প্রায় প্রত্যেকদিন গুড়িয়ার সাথে তাদের বাড়িতে পিৎজা খাওয়ার জন্য চলে আসে। আন্টি, আঙ্কেলকে বলো না চিকেন পিৎজা বানিয়ে খাওয়াতে। আজ টিফিন টাইমে সব বন্ধুরা মিলে আঙ্কেলের হাতের পিৎজা খেয়ে নিয়েছে, আমায় দেয়নি। আমি এখন পিৎজা খাবো। গোলু আঙ্কেল তো এখন দোকানে গেছে, তুমি বাড়ি যাও, কালকে স্কুলে আঙ্কেল তোমার জন্য পিৎজা বানিয়ে পাঠিয়ে দেবে। গোলু রিতার কথা শুনে খুবই খুশি হয়ে বাড়ি চলে যায়। রমেশ বাড়ি ফিরে আসলে রিতা তাকে বলে, তুমি তো পিৎজা বানানোর পুরো মাস্টার শেফ হয়ে গেছো। গুড়িয়ার বন্ধুরা তোমার হাতের পিৎজা খেতে বাড়ি চলে আসছে। তুমি যখন সবার জন্য রোজ পিৎজা বানাচ্ছ, তাহলে সিঙ্গারা আর পাউরুটি চপের দোকান তুলে দাও, আর তার জায়গায় তুমি একটা পিৎজার দোকান দাও। কথাটা তুমি মন্দ বলনি। আমাদের গ্রামে একটাও পিৎজার দোকান নেই, সবাই শহরে গিয়ে গলা কাটা দাম দিয়ে পিৎজা খেয়ে আসে। হ্যাঁ, আমাদের গ্রামে পিৎজার দোকান খুললে আমাদের অনেক টাকা লাভ হবে। রোজ রোজ টাকার চিন্তা করতে হবে না। আমি যেমন 5 টাকায় সিঙ্গারা আর পাউরুটির চপ বিক্রি করছি, ঠিক তেমনই 5 টাকায় পিৎজা বিক্রি করব। কি, 5 টাকায় পিৎজা বিক্রি করবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? একটা পিৎজার দাম শহরে 300 টাকা, আর তুমি সেই জায়গায় পিৎজা 5 টাকায় বিক্রি করবে? দেখো, যা ভালো বোঝো তাই করো, তারপর আমাদের যেন রোডে বসতে না হয়। আমার হাতের 5 টাকার সিঙ্গারা আর চপের স্বাদ যেমন, তার চেয়েও ভালো পিৎজার স্বাদ হয়। আমার মেয়ে তো আমার হাতের পিৎজার তারিফ করেই দিয়েছে, তাই আমি 5 টাকায় পিৎজা বিক্রি করব। রমেশ তার সিঙ্গারা আর চপের দোকান তুলে দিয়ে সেই জায়গায় 5 টাকা দামের পিৎজা বিক্রি করা শুরু করে দেয়। গ্রামের লোকেরা 5 টাকায় রমেশের পিৎজার দোকান দেখে ভীষণ অবাক হয়ে যায়। প্রথমে তার দোকানের কম দামি পিৎজা কেউ খেতে চায় না। রমেশ, তুই 5 টাকায় পিৎজা বিক্রি করছিস ভাই? শহরে আমরা অনেক দাম দিয়ে পিৎজা খাই তো, আর তুই 5 টাকায় এই পিৎজা বিক্রি করছিস কিভাবে? কেন, যেভাবে আমি সিঙ্গারা আর পাউরুটির চপ বিক্রি করতাম সেইভাবে। আরে মূর্খ, পিৎজা আর সিঙ্গারা কি এক জিনিস হলো নাকি? আমার তো মনে হয় তুই পিৎজায় বাসি সবজি, রুটি আর ভাগাড়ের মাংস মেশাস, না হলে এত কম দামে কখনোই পিৎজা খাওয়ানো সম্ভব নয়। এইসব কথা কেন বলছো? এতদিন আমার দোকান থেকে সিঙ্গারার চপ কিনে খেয়েছো, কখনো কি মনে হয়েছে যে আমি তোমাদের বাসি সিঙ্গারা চপ খাওয়াচ্ছি? তাই পিৎজাও বাসি খাওয়াবো না। ওইসব বাজে কথা বলে লাভ নেই। আমরা কেউ তোর দোকানের পিৎজা খাবো না, আর আমাদের ছেলে মেয়েদের ওই পচা পিৎজা খেতে দেবো না। রমেশের 5 টাকা দামের পিৎজা কিছুতেই বিক্রি হতে চায় না। প্রলয় শয়তানি করে রমেশের দোকান বন্ধ করে দেওয়ার জন্য শহরের ফুড কন্ট্রোল ব্যুরোকে 5 টাকার পিৎজার কথা জানিয়ে দেয়। তারা রমেশের দোকানে আসে। রমেশ বাবু, আমাদের কাছে খবর আছে আপনি 5 টাকায় পচা পিৎজা বিক্রি করেন। আমরা আপনার দোকানের পিৎজা খাবো। যদি কোয়ালিটি টেস্টে আপনার পিৎজা ফেল হয়ে যায়, তাহলে আমরা আপনার দোকান সিজ করে দেব, কারণ 5 টাকায় পিৎজা বিক্রি করা ইম্পসিবল। বিশ্বাস করুন, আমি পচা পিৎজা বিক্রি করি না, সব ফ্রেশ জিনিস দিয়ে পিৎজা বানাই। সে তো পিৎজা খেলেই বোঝা যাবে 5 টাকায় নাকি ফ্রেশ পিৎজা বানাই। যত সব আজগবি কথা বলার জায়গা পায় না। এর হাতের পিৎজা খেলে আমাদের ছেলে মেয়েদের শরীর খারাপ করবে, তাই আপনাদের দোকান বন্ধ করে দিন, কারণ বাচ্চাদের তো আর সবসময় চোখে চোখে রাখা যায় না। যদি 5 টাকার পিৎজা কিনে খেয়ে নেয় তখন কি হবে? ফুড কন্ট্রোল ব্যুরো রমেশের দোকানের 5 টাকার পিৎজা খায়। তাদের সেই পিৎজা খেয়ে ভীষণ পছন্দ হয়। ওয়াও, এই পিৎজাটা দারুণ খেতে।
একটা সবজি এখানে বাসি না প্রলয় বাবু, শহরের বড় বড় দোকানের চেয়েও এটা বেটার খেতে। প্রলয় বাবু, আপনি আমাদের ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করেছেন, আপনি কিন্তু এটা ঠিক করেননি। প্রলয়বাবু তাদের কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে যায়। তারা রমেশের 5 টাকার পিৎজার দোকানকে 5 স্টার সার্টিফিকেট দিয়ে শহরে ফিরে যায়। তারপর থেকে গ্রামের কোনো লোক আর শহরে অত দামে পিৎজা খেতে চায় না। তারা সবাই রমেশের দোকান থেকে 5 টাকা দাম দিয়ে পিৎজা কিনে খেতে শুরু করে দেয়। এভাবেই তার 5 টাকার পিৎজা, সিঙ্গারা আর পাউরুটির চপের থেকেও বেশি বিক্রি হয়। রমেশ কিছুদিনের মধ্যে অনেক টাকা ইনকাম করে। 5 টাকার পিৎজা বিক্রি করে তাদের দারিদ্রতার অবস্থার পরিবর্তন ঘটে। তারা 3 জনই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বর্ষাকালের রিমঝিম বৃষ্টিতে নূপুর খুব মজা করে ভিজছিল। ঠান্ডা হাওয়া, আকাশে ঘন কালো মেঘ আর রিমঝিম বৃষ্টির শব্দ সব মিলিয়ে এক আলাদাই অনুভূতি তৈরি হয়েছিল। নূপুর কিছুটা দূরেই একটা হ্যান্ডসাম ছেলেকে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে দেখে। তাকে দেখে নূপুর খুব খুশি হয় এবং তার কাছে এসে বলে, তুমি এসে গেছো, আমি জানতাম তুমি আসবে। আমার স্বপ্নের রাজকুমার, চলো আজকে দুজনে বৃষ্টিতে একসঙ্গে ভিজবো। হ্যাঁ চলো, আজকে আমরা অনেক মজা করব। আজকের বৃষ্টি আমাদের জন্য স্মৃতিময় হয়ে উঠবে। নাও আমার হাত ধরো, বৃষ্টি না থামা পর্যন্ত আমরা হাত ছাড়বো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারা দুজনে একসঙ্গে হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে থাকে। হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি নেমে আসে। মুষলধারে বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও শুরু হয়। শিলাবৃষ্টি হচ্ছে, দেখো দেখো শিলাবৃষ্টি। এই মেয়ে, কোথায় শিলাবৃষ্টি হচ্ছে? কখন থেকে ডাকছি আর তুই কি বিড়বিড় করে যাচ্ছিস বলতো? দাঁড়া, তোর বৃষ্টিতে ভেজা স্বপ্ন আমি পূরণ করে দিচ্ছি। এপ্রিল মাসের পচা গরমে তুই বৃষ্টির স্বপ্ন দেখছিস? এই বলে রূপালী দেবী এক বালতি জল নিয়ে এসে ঘুমন্ত নূপুরের মুখে ঢেলে দেয়। নূপুর এক লাফ মেরে উঠে বসে পড়ে। উফ মা, এটা কি করলে তুমি? আমি কত ভালো একটা স্বপ্ন দেখছিলাম, তুমি দিলে তো সব বরবাদ করে। কি সুন্দর আমি ওর হাত ধরে হাঁটছিলাম, আর বৃষ্টিতে। কার হাত ধরে হেঁটে যাচ্ছিলি? আমার স্বপ্নের রাজকুমার মা, জানি না কবে আমার স্বপ্ন সত্যি হবে। নূপুর খুব খুশমেজাজি একটি মেয়ে ছিল। বর্ষাকাল তার খুবই পছন্দ ছিল। ছোটবেলায় সে বৃষ্টিতে ভেজার জন্য তার মায়ের কাছে অনেক মারধরও খেয়েছে। বড় হওয়ার পরও নূপুর এখনো বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করত। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, সেটা হলো মনের মানুষের সঙ্গে বৃষ্টিতে ভেজা। দাঁড়া, তোর বাবাকে বলে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। তোকে আর বাড়িতে বেশি দিন রাখা যাবে না, তুই পাগল হয়ে গেছিস। কিছুদিনের মধ্যেই নূপুরের বাবা মা তার জন্য একটা খুব ভালো ছেলেকে পছন্দ করে। ছেলেটার নাম হলো রাহুল। রাহুলের বাবা মাও নূপুরকে খুব পছন্দ করেছিল। কয়েক মাসের মধ্যেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর একদিন আকাশে ঘন কালো মেঘ করে আসে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এই দেখে নূপুর আনন্দে লাফিয়ে ওঠে। সে বাইরে যেতে যাবে, তখনই তার শাশুড়ি মা তাকে বলে, কি হলো বৌমা, কোথায় যাচ্ছ? আকাশের অবস্থা ভালো নেই, যাও গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো, আর বাড়ির দরজা জানালা সব বন্ধ করে দাও। ধুলোবালি উড়ে এসে ঘরে ঢুকবে না হলে। মা, কোথায় ধুলোবালি? এত সুন্দর ওয়েদার, আর আপনি নিজেকে ঘরের মধ্যে বন্দি করার চেষ্টা করছেন। তাহলে কি করব শুনি? বৃষ্টি আসবে বলে কি ধেই ধেই করে নাচতে লাগবো? হ্যাঁ মা, আমি তো তাই করব। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আর বিয়ের পর তো এটা আমার শ্বশুর বাড়িতে প্রথম বৃষ্টি হবে। আমি আর আপনার ছেলে একসঙ্গে বৃষ্টিতে ভিজবো। আপনিও চাইলে ভিজতে পারেন। নাও, তুমি বৃষ্টিতে ভিজবে বললে, আর আকাশের মেঘগুলো লজ্জা পেয়ে গেল। সব মেঘ উড়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে, হাওয়াও বন্ধ হয়ে এসছে। এ বাবা, তাই তো, দূর ভালো লাগে না। যাক, কোনো ব্যাপার নয়, বর্ষাকাল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমাকে এখন থেকে বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুতি শুরু করতে হবে। নূপুর সন্ধেবেলা একটা শপিং মলে যায়। এই যে, বৃষ্টিতে ভেজার জন্য কোনো শাড়ি আছে? বৃষ্টিতে ভেজা শাড়ি? সেটা আবার কি? বৃষ্টিতে ভেজার জন্য যে কোনো শাড়ি পরেই তো ভেজা যায়। ও বুঝলাম, আপনি ওয়াটারপ্রুফ শাড়ির কথা বলছেন, তাই তো? সরি ম্যাডাম, আমাদের এখানে পাবেন না এমন শাড়ি। আপনি বললে ছাতা দিয়ে আপনাকে একটা শাড়ি তৈরি করে দিতে পারি, কিন্তু অনেক টাকা খরচ পড়বে। আপনি এত বোকা কেন?
আমি বৃষ্টিতে ভিজতে চাই, বৃষ্টি থেকে বাঁচতে চাই না আমি। আচ্ছা ছাড়ুন, নেটের শাড়ি আছে কিনা সেটা বলুন তো। হ্যাঁ আছে তো নেটের শাড়ি, ওই যে দেখুন অনেকগুলো আছে। তাহলে আবার কি, আমি তো নেটের শাড়ির কথাই বলছিলাম। বৃষ্টিতে নেটের শাড়ি পরে ভিজতে খুব ভালো লাগে। এই যে এই শাড়িটা দিয়ে দিন। নূপুর একটা সুন্দর নেটের শাড়ি কিনে নেওয়ার পর মেকআপ প্রোডাক্টের দোকানে চলে যায়। এই যে আমাকে বৃষ্টিতে ভেজার জন্য ওয়াটারপ্রুফ মেকআপ দিন। এমন মেকআপ দেবেন যেন যতই বৃষ্টিতে ভিজি না কেন মেকআপ যেন উঠে না আসে। নূপুর অনেক অনেক টাকা খরচ করে দামি দামি মেকআপ প্রোডাক্টস কিনে বাড়িতে নিয়ে আসে। ব্যাস, আমার প্রস্তুতি কমপ্লিট। এবার শুধু বৃষ্টির অপেক্ষা। রাহুল, রাহুল, তুমি রেডি তো বৃষ্টিতে ভেজার জন্য? ধুর, আমার আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না একটুও। এমন বললে হবে না কিন্তু, তোমাকে এবারের প্রথম বৃষ্টিতে আমার সঙ্গে ভিজতেই হবে। আমি সেই জন্যই বিয়ে করেছি, আমার স্বপ্ন পূরণ করব বলে। রাহুল, ওই দেখো আকাশে মেঘ করেছে, কত জোরে জোরে হাওয়া হচ্ছে, চারিদিক অন্ধকার। ও মাই গড, বৃষ্টি আসবে। তুমি দাঁড়াও, আমি এখনই রেডি হয়ে আসছি। নূপুর তাড়াতাড়ি করে তার কিনে নিয়ে আসা শাড়িটা পরে নেয় এবং মুখে ওয়াটারপ্রুফ মেকআপও অ্যাপ্লাই করে। চলো, আমি রেডি বৃষ্টিতে ভেজার জন্য। আমাকে কেমন লাগছে? রাহুল নূপুরকে দেখে অবাক হয়ে যায়। মানে বৃষ্টিতে ভেজার জন্য তৈরি হয়েছো তুমি? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বিয়ে বাড়িতে যাবে বলে রেডি হয়েছো। আজকের দিনটা কোনো বিয়ে বাড়ির থেকেও বেশি স্পেশাল আমার জন্য। আজকে আমার স্বপ্ন পূরণ হবে। আমার মনের মানুষের সঙ্গে আমি বৃষ্টিতে ভিজবো। চলো না, তাড়াতাড়ি ছাদে চলো। আরে কিন্তু এখনো তো বৃষ্টি শুরু হয়নি, বৃষ্টি শুরু হোক আগে, তারপর তো। আরে তুমি এসো না, বৃষ্টি চলে আসবে এখনই। নূপুর রাহুলের হাত ধরে জোর করে তাকে ছাদে নিয়ে চলে যায়। ছাদে গিয়ে তারা দেখে অনেক জোরে ঝড় হচ্ছে। চারিদিকে শুধু ধুলো বালি, গাছের শুকনো পাতা, প্লাস্টিক এসবই উড়ছে। তাদের দুজনের চোখে অনেক ধুলোবালি এসে পড়ছিল বলে তারা দুজন কিছুতেই চোখ খুলতে পারছিল না। এই তুমি কি পাগল নাকি? এটা তোমার বৃষ্টি? ঝড় হচ্ছে, এটা ঝড়। চলো নিচে চলো বাঁচতে চাইলে। আরে দাঁড়াও না, ঝড়ের পরে বৃষ্টি আসবে। অসম্ভব, আমার পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব। আমি নিচে যাচ্ছি, তুমি অপেক্ষা করো তোমার বৃষ্টির জন্য। দেখো ঝড়ে আবার তুমি যেন উড়ে চলে যেও না। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। কিন্তু নূপুর তীব্র ঝড় ঝঞ্ঝার মধ্যে তখনও বৃষ্টির জন্য অপেক্ষা করেই যাচ্ছিল। কিছুক্ষণ পর ঝড় বন্ধ হয়ে যায়, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। উস্কো খুস্কো চুল আর সারা গায়ে ধুলোবালি নিয়ে নূপুর কাঁদতে শুরু করে। হে উপরওয়ালা, তুমি আমার সঙ্গে এমন কেন করছো? বৃষ্টি কবে দেবে তুমি? আগে আমার জীবন সঙ্গী ছিল না যখন, তখন কত বৃষ্টি হতো। আর এখন রাহুল আছে, বৃষ্টিতে ভেজা সঙ্গী আছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। নূপুর মন খারাপ করে নিচে নেমে আসে। তাকে দেখে তার শাশুড়ি মা হাসতে শুরু করে। বৃষ্টি এলো না তাতে কি হয়েছে বৌমা? তুমি যাও বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে স্নান করে নাও। মনে মনে ভেবে নেবে যে বৃষ্টি হচ্ছে। হা হা হা, বৃষ্টির আশায় আর থেকো না। এত ভালো দামি শাড়িটা নষ্ট করে দিলে তো। নূপুর কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। নূপুর প্রত্যেক দিনের মতো বৃষ্টির অপেক্ষা করতেই থাকে। এমনই একদিন দুপুরবেলা নূপুর তাদের ছাদে দাঁড়িয়েছিল। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভেতর পোকা, জামাই বাবু বোকা। আগে তো ছোটবেলায় এই গানটা করলে বৃষ্টি আসতো, এখন কেন বৃষ্টি আসছে না? হঠাৎ করে নূপুর দেখে যে তার গায়ে জল পড়ছে। সে খুবই খুশি হয়। এই তো বৃষ্টি শুরু হয়েছে। উপরওয়ালা আমার গান শুনে বৃষ্টি পাঠালো সঙ্গে সঙ্গে। রাহুল, রাহুল তো বাড়িতে নেই, ওকে ফোন করি। হ্যালো রাহুল, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বাড়ি এসো, আমি রেডি হচ্ছি, একসঙ্গে ভিজবো। বৃষ্টি? কোথায় বৃষ্টি? আমি তো দেখতে পাচ্ছি না কোনো বৃষ্টি। বাড়ি থেকে তো আমার অফিস কাছেই। এই তো বৃষ্টি হচ্ছে তো এখানে। এ বাবা, বৃষ্টি থেমে গেল কেন হঠাৎ করে? নূপুর দেখে যে উপরে ব্যালকনি থেকে তার শাশুড়ি মা ফুল গাছে জল দিচ্ছে। কি বৌমা, আর একটু জল দেবো নাকি তোমার গায়ে? একটু জল গায়ে পড়তেই তুমি ভেবেছো বৃষ্টি পড়ছে? এই মেয়েটা বৃষ্টির জন্য পাগল হয়ে গেছে। মা, এটা কিন্তু আপনি ঠিক করলেন না।
বৃষ্টি নিয়ে মজা করবেন না বলে দিলাম। নূপুর রাগ করে ঘরে চলে আসে। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। নূপুর বৃষ্টিতে ভেজার আশা ছেড়ে দেয়। একদিন নূপুর এবং তার শাশুড়ি মা বাজার থেকে সবজি কিনে বাড়ি ফিরছিল। বৌমা, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, বৃষ্টি আসবে নাকি বলো তো? মা, আপনি আর বৃষ্টি নিয়ে মজা করবেন না প্লিজ। এই বছর বৃষ্টি হবে না, আমি এটা মেনে নিয়েছি। নূপুর এমন বলতেই সঙ্গে সঙ্গে খুব জোরে বৃষ্টি নেমে আসে। এ বাবা, বৃষ্টি হচ্ছে তো। মা, বৃষ্টি কেন হচ্ছে? বৃষ্টি কেন হচ্ছে মানে? এতদিন ধরে তো বৃষ্টির জন্য মরে যাচ্ছিলে, আর আজকে যখন বৃষ্টি হচ্ছে তখন বলছো বৃষ্টি কেন হচ্ছে? না, আমি তো বৃষ্টিতে ভেজার জন্য এখন রেডি নই। কেন? তুমি বৃষ্টিতে ভেজার জন্য এখন আবার ঠোঁটে লিপস্টিক পরবে নাকি? আর আমি তো এখন ওই নেটের শাড়িটাও পরে নেই। মা, তাড়াতাড়ি চলুন বাড়ি। বৃষ্টি থামার আগে বাড়ি গিয়ে রেডি হতে হবে। আপনার ছেলেও এখন বাড়িতে আছে। নূপুর এবং তার শাশুড়ি মা ভিজে ভিজে বাড়ি ফিরছিল। তখন রাস্তা দিয়ে গাড়িগুলো যাওয়ার সময় নোংরা জল তাদের গায়ে ছিটিয়ে চলে যাচ্ছিল। জল কাদা চটকে চটকে নূপুর বাড়ি ফিরে আসে। রাহুল, আচ্ছি, আমি এসে গেছি। আচ্ছি, চলো বৃষ্টিতে ভিজবো তুমি আর আমি। চলো, আচ্ছি, চলো চলো চলো। ইস, কি অবস্থা তোমার! বৃষ্টিতে ভিজে তোমার তো ঠান্ডা লেগে গেছে, আর তুমি এখনো বৃষ্টিতে ভিজবে বলছো? আচ্ছি, হ্যাঁ, আসলে বেশি ভিজে ফেলেছি। আমি আর মা দুজনেই ভিজে গেছি। যাক, বৃষ্টিতে ভেজার ইচ্ছা তো পূরণ হয়েছে তোমার। যাও, ফ্রেশ হয়ে নাও এবার। না, আমি তোমার সঙ্গে আছি, ভিজবো। কিন্তু বৃষ্টি তো থেমে গেছে নূপুর, কিভাবে ভিজবো বলো? আর তোমার ঠান্ডাও তো লেগেছে, পরে অন্য কোনো সময় ভিজবে ক্ষণে। হ্যাঁ, বৃষ্টি থেমে গেছে। আমি আর কোনোদিনও বৃষ্টিতে ভিজবো না। বৃষ্টি, তুমি খুব বাজে, সব সময় ধোকা দাও আমাকে। আজ থেকে বৃষ্টির সঙ্গে আমার আড়ি। আচ্ছি। কেঁদো না নূপুর, যাও ফ্রেশ হয়ে এসো। আমি তোমার জন্য চার পকোড়া বানাচ্ছি, আমরা সবাই একসঙ্গে বসে খাবো। বৃষ্টিতে ভিজতে পারিনি তাতে কি হয়েছে? বৃষ্টির পরেই ঠান্ডা ওয়েদারের মজা তো নিতেই পারি, তাই না? নূপুর ফ্রেশ হয়ে আসে। সবাই মিলে একসঙ্গে চা পকোড়া খায়। সেদিন নূপুরের বৃষ্টির উপর খুব রাগ হয়েছিল। রাত্রিবেলা নূপুরের খুব জ্বর আসে। পরের দিন ডাক্তার দেখালে তার টাইফয়েড জ্বর ধরা পড়ে। ডাক্তার তাকে বৃষ্টিতে ভিজতে বারণ করে দেয়। বেশ কিছুদিন সে শারীরিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায়। সুস্থ হয়ে ওঠার পর থেকে সে আর বৃষ্টির জন্য অপেক্ষা করে না। তার আর কখনোই বৃষ্টিতে ভেজারও কোনো ইচ্ছা করে না।